বাউন্টিতে বিদ্রোহ আপনারা শুনছেন আজ সপ্তম পর্ব গল্পকথন বাই কল্লোল। এই চ্যানেলে গল্প পড়ছি আমি কল্লোল। ঠিকই অনুমান করেছিলেন মা, এর পরের কয়েকটা মাসের কাহিনী অমানসিক কষ্ট আর দুঃখ ভোগের কাহিনী। আমাদের যতভাবে সম্ভব কষ্ট দেওয়ার চেষ্টা করল প্যান্ডোরার ক্যাপ্টেন এডওয়ার্ডস আর তার দুই সহকারী লেফটেন্যান্ট পার্কিন আর সি কর্পোরাল। কি করে যে সে কষ্ট সহ্য করে ইংল্যান্ডে পৌঁছেছি ভেবে এখন অবাক হই। ডাক্তার হ্যামিল্টনের অনুরোধে অবশ্য আমাদের একে অন্যের সাথে আলাপ করার অনুমতি দিয়েছে ক্যাপ্টেন, তবে কথা বলতে হবে শুধু ইংরেজিতে। ইন্ডিয়ান ভাষায় যদি একটা শব্দ উচ্চারণ করি সুবিধাটুকু কেড়ে নেয়ার ভয় দেখিয়েছে সে। কয়েকদিন পর নিজের চোখে আমাদের অবস্থা দেখতে এসে এডওয়ার্ডসের মনে হলো আমাদের হাতে পায়ের বেড়িগুলো যথেষ্ট মজবুত নয়। সেদিনই বেড়িগুলো বদলে দেয়া হলো। আগের বেড়িগুলো একটু ঢিলে ঢালা ছিল, এবারের গুলো অনেক আঁটো। হাতের মাংস কেটে বসল প্রায়। আরো কয়েকদিন পর এক সকালে ডেকের উপর শুরু হলো ঠকাস ঠকাস শব্দ। আমাদের খাবার দিতে আসে যে নাবিকটা, তার নাম জেমস গুড। ডাক্তার হ্যামিল্টন ছাড়া প্যান্ডোরার এই একটা লোকের কাছে আমরা একটু সদ্ব্যবহার পাই। কেন যে লোকটার মনে আমাদের সম্পর্কে সহানুভূতি জেগেছে জানি না। সেদিন দুপুরে খাবার দিতে এসে জানালো ডেকের উপর আমাদের থাকার জন্য নতুন ঘর তৈরি হচ্ছে। ডাক্তার হ্যামিল্টনের পীড়াপিড়িতেই নাকি এটা করা হচ্ছে। পরদিন বিকেল নাগাদ শেষ হলো ঘর তৈরির কাজ। সন্ধ্যার সময় আমাদের নিয়ে যাওয়া হলো সেখানে। এরপর আর যে কদিন প্যান্ডোরায় রইলাম ওই নতুন কারাকক্ষেই কাটালাম দিন। নিচের কুঠুরির চেয়ে কোনো অংশে উন্নত নয়, একটু বড়, এই যা। বড় কেন বুঝলাম দুদিন পরেই যখন মরিসন, নরম্যান আর এলিসনকে এনে বেঁধে রাখা হলো আমাদের পাশে। আরো একটা ব্যাপার বুঝলাম, আমরা ধরা পড়ার এতদিনেও প্যান্ডোরা কেন রওনা হয়নি। কারণ একটাই, বাউন্টির বাকি নাবিকদের ধরার জন্য অপেক্ষা করছে ক্যাপ্টেন এডওয়ার্ডস। মরিসনের কাছে শুনলাম ওদের কাহিনী। তাহিতিরই অন্য একটা অংশে থাকতো ম্যাকিন্টশ, হিলব্রান্ড আর মিলওয়ার্ড। জায়গাটার নাম পাপারা। মরিসন ওদের স্কুনার, যার নাম দিয়েছে ওরা রেজলিউশন, নিয়ে গিয়েছিল পাপারায় ওই তিনজনকে তুলে নেওয়ার জন্য। ওখানে পৌঁছে আবহাওয়া ভালো দেখে অতিরিক্ত কিছু শুয়োরের মাংস নুন দিয়ে নেয়ার কথা ভাবে ওরা, এবং সেই অনুযায়ী কাজ শুরু করে। বেশ কয়েকটা দিন লেগে যায় তাতে। অবশেষে ওরা যখন আবার রওনা হওয়ার জন্য মোটামুটি তৈরি, এই সময় জানতে পারে মাতাভাইয়ে প্যান্ডোরায় আসার খবর। ভেবেচিন্তে কোনো পদক্ষেপ নেয়ার আগেই নৌসেনা বোঝাই একটা লঞ্চ এসে দখল করে নেয় রেজলিউশন। নরম্যান আর আমি খুশিতে প্রায় নেচে উঠেছিলাম ইংরেজি উর্দি দেখে, বলে চলল মরিসন। কিন্তু অন্যদের কথা ভাবতেই সে খুশি আমাদের মিইয়ে গেল। ওদের সাবধান করার কথা ভেবেছিলাম, কিন্তু সম্ভব হয়নি। তার আগেই ধরা পড়ে গেলাম। সেদিনই সন্ধ্যায় অন্যদেরও নিয়ে আসা হলো পাপারা থেকে। 7 জন ওরা, ম্যাকিন্টশ, হিলব্রান্ড, বার্কিট, মিলওয়ার্ড, সামনার, মুসপ্র্যাট আর প্রায়ান্ধ বায়ার্ন। কাল যে কারাকক্ষ মনে হয়েছিল বড়, সেটার বড় রইল না। মেয়ের প্রথম দিকে এক সকালে আমাকে আর স্টুয়ার্টকে পায়ের বাঁধন খুলে বের করে আনা হলো কারা প্রকোষ্ঠ থেকে। নিচের ডেকের যে কেবিনটা সিকবে হিসেবে ব্যবহার করা হয়, সেখানে নিয়ে যাওয়া হলো আমাদের। দরজার সামনে দেখলাম ডাক্তার হ্যামিল্টন অপেক্ষা করছেন। কোনো কথা না বলে ভেতরে ঢোকার ইশারা করলেন আমাদের। ঢুকতেই দরজা বন্ধ করে দিলেন। তারপর কি আশ্চর্য, তেহানি আর পেগি বসে আছে। তেহানির কোলে আমাদের হেলেন, পেগির কোলে ওদের মেয়ে। সোজা আমার কাছে এসে দাঁড়ালো তেহানি। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, শোনো বিয়াম, কান্নাকাটি করার মতো সময় আমার নেই। যা বলার তাড়াতাড়ি বলতে হবে। আতোয়ানুই এখন মাতা ভাইয়ে। টাউতিরা থেকে 300 বাছাই করা যোদ্ধা নিয়ে এসেছে সাথে। ওরা দুভাগে ভাগ হয়ে উপকূলের দুদিকে অপেক্ষা করছে। অনেকদিন ধরে তোমার সাথে দেখা করার চেষ্টা করছি, কিন্তু সম্ভব হয়নি। অবশেষে ডাক্তারের চেষ্টায় সুযোগ পেয়েছি। আতোয়ানুই রাতের বেলা জাহাজ আক্রমণ করতে চায়। অন্ধকারে কামান দিকে আমাদের কোনো ক্ষতি ওরা করতে পারবে না। আমাদের যেটা ভয়, জাহাজ দখল করার আগেই তোমাদের মেরে ফেলতে পারে ওরা। ডেকের উপর যে ঘরটা তৈরি করেছে ওখানে তোমাদের রেখেছে, তাই না? শিকল দিয়ে বেঁধে রাখে। কিভাবে তোমাদের পাহারা দেয় ওটা জানতে চায় আতোয়ানুই। তেহানিয়ার ছোট্ট হেলেনকে দেখে খুশিতে এমন আত্মহারা হয়ে উঠেছি যে কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না। হেলেনকে দুহাতে তুলে নিয়ে জড়িয়ে ধরলাম বুকের কাছে। বলো বিয়াম, তাড়াতাড়ি, বেশি কথা বলার সময় আমরা পাবো না। কবে তুমি মাতা হয়ে এসেছো তেহানি? আমি টাউতিরা থেকে আসার 3 দিন পর।
ভেবেছিলে তোমাকে আমি ভুলে যাব? আতোয়ানুই আর আমি দুজনে মিলেই পরিকল্পনা করেছি। তোমার সব বন্ধু আমাদের সঙ্গে আছে। সবাই ব্যস্ত হয়ে উঠেছে আক্রমণ করার জন্য। আমাদের উদ্ধার করার কোনো উপায় নেই তেহানি। আতোয়ানুইকে বুঝিয়ে বলো কথাটা। ও আর ওর লোকেরা সব মারা পড়বে খামোখা। না না বিয়াম, ওরা গুলি চালানোর আগে আমরা ওদের লাঠিপেটা করে মেরে ফেলব। আতোয়ানুই কাল রাতে আক্রমণ করতে চায়, কাল চাঁদ থাকবে না। কেন আমাদের আটকে রাখা হয়েছে তেহানির কাছে তা ব্যাখ্যা করা অর্থহীন। ও কিছু বুঝবে না। যাও বা বোঝার সম্ভাবনা ছিল, আমরাই তার গোড়া কেটে রেখেছি বিদ্রোহের ব্যাপারটা ওদের কাছে গোপন রেখে। ক্রিশ্চিয়ানকে প্রতিশ্রুতি দিয়েছিলাম বিদ্রোহ সম্পর্কে কিছু জানাবো না ইন্ডিয়ানদের। প্রতিশ্রুতি রক্ষা করেছি আমরা। কিন্তু এখন কি করে তেহানিকে বোঝাই ও আর আতোয়ানুই মিলে যে পরিকল্পনা করেছে তা পাগলামি? তেহানি বলল, ক্যাপ্টেন এটওয়ার্টি হিটিহিটিকে বলেছে তোমরা নাকি খারাপ লোক, তোমাদের ধরেছে ইংল্যান্ডে নিয়ে গিয়ে শাস্তি দেবে। হিটিহিটি বিশ্বাস করেন এসব আজেবাজে কথা, কেউই বিশ্বাস করে না। তেহানি আমাকে যা যা বলেছে ইতিমধ্যে পেগি ও স্টুয়ার্টকে সেসব বলেছে। দেখে বুঝলাম আমার মতো কিংকর্তব্য বিমূঢ় অবস্থা স্টুয়ার্টেরও। দুজনই চুপ করে আছি। কই বিয়াম, বলো, তাড়া লাগালো তেহানি। হ্যাঁ বলো, ওকে সমর্থন করল পেগি। অবশেষে আমি বললাম, দেখো তেহানি, তোমরা যা ভাবছ তা এক কথায় অসম্ভব। এটা পাগলামি। জাহাজ যদি দখল করতেও পারো আমাদের বাঁচাতে পারবে না। আমাদের হাত পা সবসময় শিকল দিয়ে বাঁধা থাকে। বন্দুক হাতে পাহারাদার দরজার মুখে দাঁড়িয়ে থাকে দিনরাত। তোমরা জাহাজে পা রাখার সঙ্গে সঙ্গে ওরা আমাদের খুন করবে। আমরা নিঃশব্দে আসব। আমি বললাম, তাতে লাভ হবে না। তোমরা যে হামলা চালাতে পারো তা আগে থেকেই আন্দাজ করেছি ক্যাপ্টেন এটওয়ার্টি। তাই দিনরাত তীরের দিকে চোখ রাখার জন্য কয়েকজনকে ডেকের উপর রেখেছে সে। এতক্ষণ কোনো মতে স্থির ছিল তেহানি আর পেগি। এরপর আর পারল না। কিছুই করেনি বুঝতে পেরে ফুঁপিয়ে কেঁদে উঠল পেগি। স্টুয়ার্ট বৃথায় চেষ্টা করল ওকে শান্ত করার। তেহানি কাঁদল না, একটা শব্দও করল না। ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল মেঝেতে আমার পায়ের কাছে, মুখটা দুহাতে ঢাকা। পেগির মতো ও যদি কাঁদত আমার জন্য অনেক সহজ হতো কষ্ট সহ্য করা। আমার বাচ্চাকে কোলে নিয়ে ওর পাশে হাঁটু গেড়ে বসলাম আমি, কিন্তু সান্ত্বনা দেওয়ার মতো কোনো কথা খুঁজে পেলাম না। একটু পরেই দরজা খুলে গেল। ডক্টর হ্যামিল্টন ঢুকলেন, পেছনে রক্ষীরা। পেগি এবার হু হু করে কেঁদে ফেলল স্টুয়ার্টকে জড়িয়ে ধরে। রীতিমতো টানা হ্যাচড়া করতে হলো ওকে ছাড়ানোর জন্য। বাচ্চাকে এক হাতে ধরে অন্য হাতে তেহানিকে উঠালাম আমি। এক মুহূর্ত আমাকে জড়িয়ে ধরে রইল ও। তারপর পেগির হাত ধরে বেরিয়ে গেল কেবিন ছেড়ে। বাচ্চা কোলে ওদের পেছন পেছন এগোলাম আমি আর স্টুয়ার্ট। গ্যাংওয়ের কাছে গিয়ে ভৃত্যদের হাতে তুলে দিলাম বাচ্চা দুটোকে। ওরা নেমে গেল কেনই। স্টুয়ার্ট তক্ষুনি ওকে কারাকক্ষে নিয়ে যাওয়ার অনুরোধ করল। ওর অনুরোধ রাখল রক্ষীরা, আর আমাকে নিজের কেবিনে নিয়ে গেলেন ডাক্তার হ্যামিল্টন। জানালা দিয়ে দেখলাম ধীরে ধীরে জাহাজ থেকে দূরে সরে যাচ্ছে ক্যানোটা। দাঁড় বাইছে তোয়াহু, টিপাও আর পেগির বাবা। তেহানি আর পেগি বসে আছে ক্যানোর সামনের দিকে। এক দাসীর কোলে ওর বাচ্চা। আমার হেলেন তার মায়ের কোলে। দাঁড়িয়ে আমি দেখলাম ক্যানোটা ছোট হতে হতে অস্পষ্ট হয়ে গেল। তারপর একসময় হারিয়ে গেল তীরের কাছে জটলা করে থাকা অনেক ক্যানোর ভিড়ে। পরের পুরো দিনটা জাহাজের নৌকাগুলো ব্যস্ত থাকলো ডাঙা থেকে তাজা খাবার আনার কাজে। পরদিন ভোরে নোঙর তুলে পাল উড়িয়ে দিল হিজ ম্যাজেস্টিস শিপ প্যান্ডোরা। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর আমরা জানতে পারলাম প্যান্ডোরা একা চলছে না, মরিসনের ছোট্ট স্কুনার রেজলিউশনকে সাথে নিয়ে চলছে সে। প্যান্ডোরার মাস্টারের মেট মিস্টার অলিভারকে ওটা পরিচালনার দায়িত্ব দিয়েছে ক্যাপ্টেন এডওয়ার্ডস। সঙ্গে দিয়েছে একজন মিডশিপম্যান, একজন কোয়ার্টার মাস্টার আর 6 জন খালাসি। প্যান্ডোরার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে ছোট্ট জাহাজটা। পরের 3 মাসে তাহিতির চারপাশে কয়েকশো মাইল সমুদ্র চষে ফেলল ক্যাপ্টেন এডওয়ার্ডস, কিন্তু পাওয়া গেল না বাউন্টিকে। ক্রিশ্চিয়ান বা তার সঙ্গীদেরও কোনো খোঁজ পাওয়া গেল না আশেপাশের দ্বীপগুলোয় খবর নিয়ে। হাওয়ায় মিলিয়ে গেছে যেন লোকগুলো। এই খোঁজাখুঁজির ভেতর এক দুর্যোগময় রাতে হারিয়ে গেল রেজলিউশন। ভীষণ বৃষ্টি হচ্ছিল সে রাতে, সামান্য ঝড়ও ছিল। এর ভেতর কখন যে কোন দিকে চলে গেল ওটা কেউ টের পায়নি। 3-4 দিন একটানা খুঁজেও আর তাকে পাওয়া গেল না।
অবশেষে অগাস্টের 2 তারিখে ইংল্যান্ডের পথে রওনা হল প্যান্ডোরা। জেমস গুডের কাছে খবর পেলাম অস্ট্রেলিয়া ও নিউ গিনির মাঝের অ্যাভেন্ডার প্রণালীর দিকে এগোচ্ছি আমরা। সপ্তাহ তিনেকের ভেতর গ্রেট ব্যারিয়ার রিফের উত্তর অংশে পৌঁছে গেল প্যান্ডোরা। এখানে সাগর ভীষণ বিপজ্জনক, চারদিকে ডুবো আধা ডুবো পাহাড়ের ছড়াছড়ি, সেগুলোর বাধা পেয়ে ভয়ঙ্কর গর্জনে ভেঙে পড়ছে ঢেউ। এমন সাগরে জাহাজ যদি ঝড়ের কবলে পড়ে তাহলে আর রক্ষা নেই, নির্ঘাত ডুবো পাহাড়ে ধাক্কা খেতে হবে। তারপর কি হবে একমাত্র ভবিতব্যই জানে। আমাদের কপাল খারাপ বলতে হবে, আগস্টের 28 তারিখ ভোর থেকে জঘন্য আচরণ শুরু করলো আবহাওয়া। এই শান্ত, এই অশান্ত, এই রোদ, কিছুক্ষণের মধ্যে আবার মেঘ, তারপর হয় বৃষ্টি নয় ঝড়, তারপর আবার রোদ। সারাদিন চলল এরকম। জাহাজ বাঁচাতে কি অমানসিক পরিশ্রম করতে হলো নাবিকদের, বদ্ধ ঘরে বসে থেকে তা না দেখতে পেলেও অনুভব করলাম ঠিকই। দিনটা তো কোনো মতে গেল। সন্ধ্যার পরই ভয়ঙ্কর চেহারা নিয়ে নেমে এলো দুর্ভোগ। ঝড় উঠল আচমকা, তারপরে ডুবো পাহাড়ে ধাক্কা খেল প্যান্ডোরার তলা। আমরা হুমড়ি খেয়ে পড়ে গেলাম মেঝেতে। শিকল বাঁধা হাত আর পায়ে টান পড়ল ভয়ানক। ব্যথায় আর্তনাদ করে উঠলাম সবাই। কোনো মতে সামলে উঠে বসতে না বসতেই এবার আগের চেয়ে জোরে আটকে গেছে জাহাজ। যেমন এসেছিল তেমনি আচমকা ঝড় থেমে গেল। একটু পরে ক্যাপ্টেন এডওয়ার্ডসের চিৎকার শুনতে পেলাম, কি অবস্থা মিস্টার রবার্টস? ভালো না স্যার, ভীষণ জোরে পানি উঠছে, এর মধ্যেই 3 ফুট জমে গেছে খোলে। নিচ থেকে ভেসে এলো রবার্টসের গলা। তক্ষুনি অনবরত পানি সেচার নির্দেশ দিলেন ক্যাপ্টেন। আধ ঘন্টা যেতে না যেতেই আবার দমকা হাওয়া, এবার আরো জোরে। মড়মড় করে উঠল প্যান্ডোরার কাঠামো। মৃদু একটা ধাক্কার মতো অনুভব করলাম। ডেকের উপর থেকে কেউ একজন চিৎকার করল, ছুটে গেছে স্যার। হ্যাঁ, দুলুনি টের পাচ্ছি। ডুবো পাহাড় থেকে মুক্ত হয়েছে জাহাজ। ভোর পর্যন্ত আর কোনো দুর্ঘটনা ঘটল না, কিন্তু দিনের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে আবার ধাক্কা খেল প্যান্ডোরা। একটু পরেই সমবেত কণ্ঠের আতঙ্কিত চিৎকার উঠল জাহাজ জুড়ে। বুঝলাম ডুবছে প্যান্ডোরা। আতঙ্ক ভর করল আমাদের মধ্যেও। এখনই যদি মুক্ত না করে, হাত পা বাঁধা অবস্থায় ইঁদুরের মতো ডুবে মরব। মুসপ্রেট, বার্কিট, হিলব্র্যান্ড কেঁদে উঠল হাওমাও করে। একটু পরেই প্যান্ডোরার মাস্টার অ্যাট আর্মস চাবি হাতে কারাকুঠরিতে ঢুকল। তাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমরা। বাইরে বেরিয়ে দেখি সবগুলি নৌকা নামানো হয়ে গেছে পানিতে। নাবিকদের অনেকে উঠে পড়েছে তাতে। জাহাজ থেকে বেশ খানিকটা দূরে নিয়ে গেছে তারা নৌকাগুলোকে, যেন জাহাজের গায়ে ধাক্কা খেয়ে ডুবে না যায় বা ক্ষতিগ্রস্ত না হয়। সাগর এখনো অশান্ত, ঝড় চলছে। প্যান্ডোরার ডুবতে আর কয়েক মিনিটও লাগবে কিনা সন্দেহ। পানি পৌঁছে গেছে ওপরের ডেক পর্যন্ত। আমরাও ঝুপঝুপ করে লাফিয়ে পড়লাম সাগরে। শিকল খুলে নেওয়া হলেও হাত কড়াগুলো খুলে দেওয়া হয়নি, সেজন্য সাঁতার কাটতে খুব কষ্ট হলো যদিও। তবু শেষ পর্যন্ত একটা নৌকায় পৌঁছতে পারলাম আমি। পেছনে ফিরে তাকানোর অবসর যখন পেলাম, তখন আর প্যান্ডোরা নেই জলের উপর। মাস্তুলের মাথাগুলো কেবল জেগে আছে তখনও। সেগুলো তলিয়ে গেল একটু পরেই। তারপর আকাশ আবার পরিষ্কার, সাগর শান্ত। সূর্য বেরিয়ে এলো মেঘের আড়াল থেকে। ছোট একটা বেলে চড়ার কাছে জড়ো হলো সবগুলো নৌকা। ক্যাপ্টেন এডওয়ার্ডসের নির্দেশে বেঁচে যাওয়া লোকেদের হিসাব নিতে গিয়ে দেখা গেল প্যান্ডোরার 3 জন নাবিক আর 4 জন বন্দী মারা গেছে পানিতে ডুবে। বন্দী 4 জন হল স্টুয়ার্ট, সামনার, হিলব্র্যান্ড আর স্কিনার। মরিসন আমাকে বলল, স্টুয়ার্টকে ও দেখেছে ডুবে যেতে। জাহাজটা যখন তলিয়ে যায় তখনও সে লাফ দিতে পারেনি। লাফ দেওয়ার জন্য তৈরি হচ্ছে, এই সময় ভারী একটা কাঠের টুকরো পানির নিচ থেকে ছিটকে বেরিয়ে এসে আঘাত করে থুতনিতে। এক মুহূর্ত পরেই ও তলিয়ে যায় সাগরে। শুনে বুকের ভেতরটা কেমন যেন শূন্য হয়ে গেল আমার। তেহানি আর হেলেনকে ছেড়ে আসার সময় যেমন হয়েছিল অনেকটা তেমন। বেলে চড়াটায় নামলাম আমরা। ক্যাপ্টেন এডওয়ার্ডস নৌকার পাল এবং দাঁড় দিয়ে তাঁবু খাটানোর নির্দেশ দিল। এখানে 2 দিন রইলাম আমরা। এর ভেতর নৌকাগুলোকে দীর্ঘ যাত্রার জন্য তৈরি করে ফেলল সুতোর মিস্ত্রিরা। আমরা যারা বন্দী, তাদের সঙ্গে বন্দির মতো আচরণ করা হচ্ছে আগের মতোই। চড়ায় নামার পরপরই 4 জন মাস্কের ধারীকে লাগিয়ে দেওয়া হয়েছে আমাদের পাহারা দেওয়ার জন্য। জাহাজ থেকে নামানোর সময় তাড়াহুড়োর ভেতর যতখানি সম্ভব খাবার ও পানি ওঠানো হয়েছিল নৌকাগুলোয়। এই 2 দিনে তা থেকে 1 কণাও খরচ করতে দিল না ক্যাপ্টেন।
ক্ষুধা তৃষ্ণা যখন অসহ্য হয়ে উঠল, শামুক ঝিনুক যা পেলাম সৈকতে কুড়িয়ে খেয়ে নিলাম। যারা সহ্য করতে পারল না খেয়ে রইল। ডক্টর হ্যামিল্টন শুধু তার ওষুধপত্রের বাক্সটা বাঁচাতে পেরেছেন, এজন্য তিনি খুব খুশি। এক ফাঁকে আমাকে জানালেন আমার পাণ্ডুলিপিগুলোও বাঁচাতে পেরেছেন। আগস্টের 31 তারিখ সকালে নৌকাগুলো পানিতে ভাসানো হলো। আবার ডাচ উপনিবেশ টিমোরের পথে রওনা হলাম আমরা। অবর্ণনীয় দুঃখ আর কষ্ট ভোগ করে 15 সেপ্টেম্বর মাঝরাতে যখন আমরা টিমোর দ্বীপের কুপ্যাঙে পৌঁছলাম, তখন আমাদের শরীরে হাড় আর চামড়া ছাড়া কিছুই নেই। শরীর জুড়ে তৃষ্ণা, ক্ষুধার অনুভূতি লোপ পেয়েছে অনেক আগে। পুরো উপনিবেশ তখন ঘুমিয়ে, রাতটা শান্ত, নক্ষত্র খচিত স্বচ্ছ আকাশ। কুলের যেখানে আমাদের নৌকা ঠেকেছে তার কাছে নোঙর করে আছে একটা জাহাজ আর 2-3টে ছোট ছোট জলযান। তীরের সামান্য ওপাশে একটা দুর্গ, তার উঁচু প্রাচীরের উপর দাঁড়িয়ে করুণ সুরে আর্তনাদ করছে একটা কুকুর। আর কোনো শব্দ নেই চরাচরে। নৌকার যেখানে যে যেমন ভাবে ছিলাম ঘুমিয়ে পড়লাম। পরদিন সূর্য অনেকখানি উঠে আসার আগে সে ঘুম কারো ভাঙল না। ক্যাপ্টেন এডওয়ার্ডস আর তার সঙ্গীরা নিঃসন্দেহে উপভোগ করেছে কুপেংয়ের দিনগুলো। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অতিথি হয়ে থেকেছে। বন্দীরা আতিথেয়তা পেয়েছে, তবে একটু অন্য ধরনের। অবিলম্বে আমাদের দুর্গের মাটির নিচে একটা কুঠুরিতে নিয়ে আটকানো হলো। কুপেংয়ে যতদিন ছিলাম তার ভেতর একবারের জন্য এডওয়ার্ডস আমাদের দেখতে আসেনি। তবে ডক্টর হ্যামিল্টন আমাদের ভোলেননি। প্রথম সপ্তাহটা তিনি প্যান্ডোরার অসুস্থদের সেবায় ব্যয় করলেন, যাদের কয়েকজন পৌঁছানোর কয়েকদিনের মধ্যেই মারা গেল। এরপর একটু অবসর পেতেই স্থানীয় ডাচ সার্জনকে নিয়ে দেখতে এলেন আমাদের। অক্টোবরের 6 তারিখে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ রেমব্যাংয়ে করে চাপলাম আমরা জাভা দ্বীপের বাতাভিয়ায় যাওয়ার জন্য। রেমব্যাং খুব পুরনো জাহাজ, খোলে অসংখ্য ফুটো, কাঠামোটাও নড়বড়ে। প্রথম দিন থেকেই অনবরত পানি সেচতে হলো তাকে ভাসিয়ে রাখার জন্য। বলা বাহুল্য, বন্দীদের দিয়েই কাজটা করানো হলো। অক্টোবরের 31 তারিখে আমরা পৌঁছলাম সামারাঙে। এখানে থামার কথা না থাকলেও জাহাজ মেরামত করিয়ে নেওয়ার জন্য থামতে বাধ্য হলেন রেমব্যাংয়ের ক্যাপ্টেন। কারণ শেষ দিকে পানি ওঠার পরিমাণ এত বেড়ে গিয়েছিল যে জাহাজের বেশিরভাগ নাবিকেরই আমাদের সঙ্গে হাত লাগাতে হয়েছিল পানি সেচার কাজে। সামারাঙে পৌঁছে সবিশেষে আমরা দেখলাম মরিসনের স্কুনার রেজলিউশন অনেক আগেই সেখানে এসে বসে আছে। হারিয়ে যাওয়ার পর ওরাও খোঁজাখুঁজি করেছিল প্যান্ডোরাকে, না পেয়ে সে সেখানে চলে এসেছে। অলিভার অর্থাৎ এডওয়ার্ডস যাকে রেজলিউশনের দায়িত্ব দিয়েছিল, সে জানত দেশে ফেরার পথে প্যান্ডোরা সামারাঙে থামবে, তাই অন্য কোথাও না গিয়ে সরাসরি এখানে এসেছে। সামারাঙে রেজলিউশন বিক্রি করে দিল এডওয়ার্ডস। যে টাকা পেল তা ভাগ করে দিল প্যান্ডোরার নাবিকদের ভেতর পোশাক আশাক ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। জাহাজটা যারা বানিয়েছিল তাদের 1 শিলিংও দেয়া হলো না। টাকা না পেলেও অন্তত এই ভেবে ওরা সান্ত্বনা পেল যে যে দক্ষতায় ওরা ছোট্ট স্কুনারটা তৈরি করেছিল তা ইংল্যান্ডের পেশাদার জাহাজ নির্মাতাদের চেয়ে কোন অংশে কম নয়। রেমব্যাংয়ের মেরামত শেষ হওয়ার পর আমরা আবার রওনা হলাম। নিরাপদেই পৌঁছলাম বাতাভিয়ায়। এখান থেকে 4 ভাগে ভাগ হয়ে হল্যান্ড পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 4টে জাহাজে উঠল প্যান্ডোরের নাবিকেরা। লেফটেন্যান্ট পার্কিন, মাস্টার ভান্ডাররক্ষক গোলন্দাজ কেরানি, 2 জন মিডশিপম্যান আর বাউন্টির 10 বন্দীকে নিয়ে ভ্রিডেনবার্গ নামে একটা জাহাজে উঠল ক্যাপ্টেন এডওয়ার্ডস। বাকিরা অন্য 3 জাহাজে। 1792 15 জানুয়ারি উত্তম আশা অন্তরীপে পৌঁছল ভ্রিডেনবার্গ। HMS গর্গন তখন অপেক্ষা করছে সেখানে। শিগগিরই ইংল্যান্ডের পথে রওনা হবে। সদল বলে এডওয়ার্ডস ভ্রিডেনবার্গ থেকে নেমে গর্গনে উঠল। প্রায় 3 মাস আমরা অন্তরীপে রইলাম। পুরো সময়টা অন্তরীণ থাকতে হলো গর্গনে। জাহাজটার ক্যাপ্টেন মিস্টার গার্ডনার অভাবনীয় সদয় ব্যবহার করলেন আমাদের সাথে। 4 হাত পায়ের বদলে শুধু 1 পায়ে বেড়ি পরিয়ে রাখলেন। পুরনো একটা পাল ভাঁজ করে দিলেন রাতে শোয়ার জন্য। একটানা 12 মাস যারা খালি মেঝেতে কাটিয়েছে তাদের কাছে রীতিমতো বিলাস মনে হলো ব্যাপারটা। জাহাজ যখন সাগরে ভাসল, প্রতিদিন কয়েক ঘন্টা করে ডেকের খোলা হয় কাটানোর অনুমতিও দিলেন আমাদের ক্যাপ্টেন গার্ডনার। এসব দেখে মনে মনে জ্বললেও কিছু বলতে পারল না এডওয়ার্ডস, কারণ জাহাজটা তার নয়। জুনের 19 তারিখে আমরা স্পিটহেডের অদূরে পৌঁছলাম। সেদিনই সন্ধ্যার আগে পোর্টসমাউথ বন্দরে নোঙর ফেলল গর্গন। বাউন্টিতে চেপে যেদিন পোর্টসমাউথ থেকে রওনা হয়েছিলাম, তারপর 4 বছর 6 মাস কেটে গেছে। এর ভেতর প্রায় 15 মাস আমরা কাটিয়েছি শিকল বাঁধা অবস্থায়। পৌঁছানোর একদিন পর অর্থাৎ 21 জুন 1792
আমাদের সরিয়ে নেওয়া হলো HMS হেক্টর নামের একটা যুদ্ধ জাহাজের গান রুমে। সামরিক আদালতে বিচার শুরু হওয়ার আগ পর্যন্ত এখানেই থাকবে বন্দীরা। হেক্টরে ওঠার পর 1 ঘন্টা পেরোয়নি, আমাকে ডেকে পাঠালেন জাহাজটার ক্যাপ্টেন মিস্টার মন্টাগু। রক্ষীকে বিদায় করে দিয়ে আমাকে বসতে বললেন। নানা বিষয়ে আলাপ করলেন কিছুক্ষণ। বিদ্রোহের প্রসঙ্গ একবারও তুললেন না। নিশ্চয়ই খোঁজ গল্প করার জন্য আমাকে ডেকে পাঠাননি ভদ্রলোক। কিছু একটা কারণ আছে, কিন্তু কি সেটা আন্দাজ করতে পারছি না। অবশেষে প্রায় আধ ঘন্টা পর টেবিলের একটা দেরাজ খুলে একটা খাম বের করলেন মিস্টার মন্টেগু। এগিয়ে দিলেন আমার দিকে। তোমার চিঠি, এখানে বসে পড়ো, আমি চলে যাচ্ছি। কেউ বিরক্ত করবে না তোমাকে। বাড়তে ফেরার সময় হলে শুধু দরজা খুলে রক্ষীকে বলবে, পৌঁছে দেবে। বলে বেরিয়ে গেলেন ক্যাপ্টেন মন্টাগু। কম্পিত হাতে আমি খুললাম চিঠিটা। স্যার জোসেফ ব্যাংকস লিখেছেন। তারই দেখলাম গর্গন পোর্টসমাউথে পৌঁছানোর কয়েকদিন আগের। চিঠিটা পড়তে পড়তে সারা শরীর অবশ হয়ে এলো আমার। ছোট্ট একটা খবর দিয়েছেন স্যার জোসেফ। 6 সপ্তাহ আগে আমার মা মারা গেছেন। খবরটা তাকে জানিয়েছে আমাদের পুরনো কাজের মেয়ে থ্যাকার। এরপর সান্ত্বনাসূচক কিছু কথা, খুব শিগগিরই আমার সঙ্গে দেখা করতে আসবেন জানিয়ে চিঠিটা শেষ করেছেন তিনি। চিঠিটা পড়ে একটা কথাই শুধু আমার মনে হলো, নিয়তির কি নির্মম পরিহাস। জীবনে মাত্র 2 জন নারীর ভালোবাসা পেয়েছি, কিন্তু তাদের প্রয়োজন আমার জীবনে যখন সবচেয়ে বেশি, তখন দুজনের একজনও নেই। মা চিরতরে চলে গেছেন পৃথিবী ছেড়ে, আর আরেকজন স্ত্রী পড়ে আছে অর্ধেক পৃথিবী ওপাশে। জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা ওই নিয়তিই বলতে পারে। মা নেই, বোধহয় সে কারণেই তেহানির কথা আরো বেশি করে মনে পড়তে লাগলো আমার। আমার বাচ্চা, আমার হেলেন, ওকে কি কখনো আর দেখব? কয়েকদিন পর এলেন স্যার জোসেফ। আগের মতোই আছেন ভদ্রলোক, হাসি খুশি সদালাপি। জানলেন মারা যাওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে মাকে দেখতে গিয়েছিলেন তিনি। কেমন দেখেছেন, কি কি কথা হয়েছে, সব খুঁটিয়ে খুঁটিয়ে বললেন। ইচ্ছে মতো প্রশ্ন করার সুযোগ দিলেন আমাকে। একই প্রশ্ন বারবার করলাম, প্রত্যেকবারই ধৈর্যের সঙ্গে জবাব দিলেন। তারপর সম্ভবত আমার মনকে ভারমুক্ত করার জন্যই কথার মোড় ঘুরিয়ে দিলেন। তাহিতীয় ভাষায় অভিধান এবং ব্যাকরণের প্রসঙ্গ তুললেন। প্যান্ডোরা বিধ্বস্ত হলেও আমার পাণ্ডুলিপি খোয়া যায়নি শুনে তিনি একেবারে বাচ্চা ছেলের মতো খুশি হয়ে উঠলেন। চমৎকার বিয়াম, চমৎকার। অন্তত একটা লাভ হয়েছে বাউন্টিকে ওখানে পাঠিয়ে। ওগুলো কোথায় এখন? প্যান্ডোরার সার্জন ডাক্তার হ্যামিল্টনের কাছে। ও আচ্ছা, ভদ্রলোক ইংল্যান্ডে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমি ওর সাথে দেখা করব। যাক এসব কথা, তোমার বিদ্রোহের কাহিনী শোনাও, একেবারে গোড়া থেকে, খুঁটিনাটি কিচ্ছু বাদ দেবে না। ক্যাপ্টেন ব্লাইয়ের ভাষ্য আপনি শুনেছেন? আমাকে কি জঘন্যভাবে চিত্রিত করা হয়েছে ওতে জানেন? হ্যাঁ, ব্লাই আমার বন্ধু। ওর চরিত্রের ভালো দিকগুলোর কথা যেমন জানি, খারাপ দিকগুলোর কথাও জানি। ও একেবারে মন থেকেই তোমাকে অপরাধী বলেছে। তা সত্ত্বেও আমি বলছি, আমি তোমাকে নির্দোষ বলেই ভাবি। উনি কি এখন ইংল্যান্ডে আছেন? না, ওকে আবার তাহিতিতে পাঠানো হয়েছে ওই একই কাজে। খবরটা শুনে দমে গেলাম আমি। কেন জানি না কিছুদিন ধরে আমার মনে হচ্ছিল ওর সঙ্গে কথা বললে উনি আমার সম্পর্কে মত পাল্টাবেন। ক্রিশ্চিয়ানের সাথে সে রাতের আলাপটা যে সত্যি সত্যি বিদ্রোহের ষড়যন্ত্র ছিল না, তা উনি বুঝতে পারবেন। স্যার জোসেফকে বললাম সে কথা। উনি বললেন, দেখো, উনি আর ভেবে লাভ নেই। যতই ভাবো না কেন, তোমার বিচার শুরু হওয়ার আগে আর দেশে ফিরছে না ব্লাই। তোমার কাহিনী শোনাও, বুঝে দেখি কিভাবে তোমাকে সাহায্য করা যায়। ডক্টর হ্যামিল্টনকে যেভাবে শুনিয়েছিলাম স্যার জোসেফকে শোনালাম। আমাদের রওনা হয়ে যাওয়ার পর থেকে ধরা পড়া পর্যন্ত সব শুনে কিছুক্ষণ গুম হয়ে বসে রইলেন স্যার জোসেফ ব্যাংকস। ব্যায়াম, বাস্তব বাস্তবই। যত কঠোরই হোক না কেন, বুকে সাহস নিয়ে তার মুখোমুখি হওয়াটাই ভালো। তুমি তো মহাবিপদে পড়ে গেছ। ব্লাইয়ের সঙ্গে যে তুমি লঞ্চে করে যেতে চেয়েছিলে, এই কথাটা যে জানত, সেই মিস্টার নেলসন মারা গেছে। বিদ্রোহের আগের রাতে ক্রিশ্চিয়ান পালাতে চেয়েছিল, তুমি ছাড়া আর যে জানত, সেই নটনও মারা গেছে। জানি স্যার, ডাক্তার হ্যামিল্টনের কাছে শুনেছি। এখন একজনের সাক্ষ্যের উপরই তোমার ভাগ্য নির্ভর করছে, সে হল রবার্ট টিঙ্কলার। কিন্তু কোথায় সে? যতদূর শুনেছি ও নিরাপদে ইংল্যান্ডে পৌঁছেছে।
হ্যাঁ, কিন্তু কোথায় আছে? এক্ষুনি তো তাকে খুঁজে বের করা দরকার। বলছিলে বাউন্টির মাস্টার ফ্রায়ারের শ্যালকও? হ্যাঁ স্যার। তাহলে বোধহয় ওর খবর আমি বের করতে পারবো। অ্যাডমিরালটিতে খোঁজ নিলেই জানা যাবে ফ্রায়ার এখন কোন জাহাজে কাজ করছে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি কদ্দূর কি করা যায়। কদিন লাগবে স্যার বিচার শুরু হতে? ঠিক নেই, ব্যাপারটা অ্যাডমিরালটির উপর নির্ভর করছে। তবে আমার মনে হয় প্যান্ডোরার বাকি নাবিকেরা পৌঁছে গেলেই শুরু করবে অ্যাডমিরালটি। চলে গেলেন স্যার জোসেফ। রাতের গাড়িতে লন্ডন ফিরে যাবেন তিনি। পরদিনই স্যার জোসেফের সুপারিশে কিনা জানি না, নতুন পোশাক দেয়া হলো আমাদের, যেন ভদ্রবেশে আদালতের সামনে উপস্থিত হতে পারি। হঠাৎ করে এই অপ্রত্যাশিত সদয় ব্যবহারটুকু পেয়ে আমাদের মনোবল অনেকখানি বেড়ে গেল। 10 দিন পর চিঠি এলো স্যার জোসেফের কাছ থেকে। উনি লিখেছেন, প্রিয় বিয়াম, শুভেচ্ছা নিও। লন্ডনে ফিরে আমি অ্যাডমিরালটি অফিসে খোঁজ নিয়ে জানতে পেরেছি ফ্রায়ার এখন ওর লন্ডনের বাড়িতেই আছে, সামরিক আদালতের সমনের অপেক্ষা করছে। ওর সঙ্গে দেখা করে জানতে পারলাম টিঙ্কলার ইংল্যান্ডে ফেরার কিছুদিনের মধ্যেই ক্যারিব মেইড নামে একটা পশ্চিম ভারতীয় জাহাজে মাস্টারের মেট হিসেবে কাজ পায়। বছরখানেক আগে প্রথম যাত্রা শেষে দেশে ফিরেছিল টিঙ্কলার। কদিন পরেই রওনা হয়ে গিয়েছিল আবার। মাস তিনেক আগে ফ্রায়ার খবর পেয়েছে কিউবা দ্বীপের কাছে এক হ্যারিকেনের কবলে পড়ে সব নাবিক সমেত ডুবে গেছে ক্যারিব মেইড। অস্বীকার করে লাভ নেই, ঘটনাটা তোমার জন্য খুবই দুর্ভাগ্যজনক। তবু তোমার অবস্থা আমার মনে হয় একেবারে হতাশাব্যঞ্জক নয়। ফ্রায়ারের সঙ্গে দীর্ঘ আলাপ হয়েছে আমার। তোমার সম্পর্কে কোন রকম বিদ্বেষ দেখলাম না ওর মনে। ওর বিশ্বাস বিদ্রোহের ব্যাপারটায় তোমার কোনো হাত ছিল না। আদালতের সামনে ও এই সাক্ষ্য দিবে। তাতে তোমার যথেষ্ট উপকার হবে বলেই আমার ধারণা। কোল, পার্সেল এবং পেকোভারের সাথে আমি দেখা করেছি। ওদের সবারই দেখলাম খুব উঁচু ধারণা তোমার সম্পর্কে। পার্সেল বলল তুমি নিজে নাকি ওকে বলেছিলে ব্লায়ের সঙ্গে তুমি লঞ্চে যেতে চাও। বাকি দুজনে বলল তুমি যে নির্দোষ এ ব্যাপারে তাদের মনে কোনো সংশয় নেই। আমার ঘনিষ্ঠ বন্ধু মিস্টার গ্রাহামের সঙ্গে আমি দেখা করেছি। ভদ্রলোক নিউ ফাউন্ডল্যান্ড স্টেশনে বিভিন্ন অ্যাডমিরালের সচিব হিসেবে কাজ করেছেন গত 12 বছর। সেই সঙ্গে ওই সময়ের ভেতর যতগুলো সামরিক আদালত বসেছে প্রতিটিতেই জাজ অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইনজীবী হিসেবে অত্যন্ত ভালো। উনি সানন্দে তোমার পক্ষে মামলা পরিচালনা করতে রাজি হয়েছেন। সুতরাং আমার মনে হয় না ঘাবড়ানোর তেমন কিছু আছে। শেষ করার আগে একটা কথাই বলবো, ভেঙে পড়ো না, মনোবল অটুট রাখো। শিগগিরই আবার দেখা হবে তোমার সাথে। ইতি জোসেফ ব্যাংকস। এই চিঠি পেয়ে আমার মনের অবস্থা কেমন হতে পারে সহজে অনুমেয়। স্যার জোসেফ যতই বলুন ঘাবড়ানোর কিছু নেই, আমি কিন্তু না ঘাবড়ে পারলাম না। ফ্রায়ার, কোল বা পার্সেলের ধারণা বা বিশ্বাসে যে বিচারকদের মন গলবে না তা আমি জানি। যা হোক, তবু মিস্টার গ্রাহামের মতো মানুষ আমার উকিল হতে চেয়েছেন জেনে একটু স্বস্তি পেলাম মনে। মরিসন ঠিক করেছে নিজেই লড়বে নিজের হয়ে। কোলম্যান, নরম্যান, ম্যাকিন্টশ আর বায়ার্ন আশা করে ওরা বেকসুর খালাস পেয়ে যাবে। তাই নৌবাহিনীর অবসরপ্রাপ্ত এক অফিসার ক্যাপ্টেন ম্যানলিকে যৌথভাবে উকিল নিয়োগ করেছে ওদের আত্মীয় স্বজনরা। বাকিদের স্বার্থ দেখার জন্য সরকারের তরফ থেকে নিযুক্ত করা হয়েছে অ্যাডমিরালটির এক অফিসার ক্যাপ্টেন বেনথামকে। পরের সপ্তাহে এদের প্রত্যেকেই একবার করে এলেন আমাদের কাছে। প্রথমে এলেন মিস্টার গ্রাহাম। দীর্ঘ রিজু শরীর ভদ্রলোকের, বছর 50 বয়স, চেহারায় আভিজাত্যের ছাপ, শান্ত ভরাট গলা। গলা শুনে এই লোকটার অন্তর পর্যন্ত যেন টের পাওয়া যায়। প্রথম দর্শনে আমার মনে হলো যোগ্য লোকের হাতে পড়েছে আমার ভাগ্য। আমরা যারা বিচারাধীন তাদের কেউই সামরিক আদালতের কার্যবিধি সম্পর্কে কিছু জানি না। আমার অনুরোধে সবাইকে ইচ্ছেমতো প্রশ্ন করার সুযোগ দিলেন তিনি। মরিসন বলল, আমি স্যার নিজেই আমার মামলা পরিচালনা করব ঠিক করেছি। আইনের যে ধারায় আমাদের বিচার হবে সে ধারায় ঠিক কি বলা হয়েছে আমি জানতে চাই। তোমাদের বিচার হবে নৌযুদ্ধ আচরণ বিধির 19 নম্বর ধারা অনুযায়ী। এই ধারায় বলা হয়েছে নৌবহরের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তি, সে অফিসার বা নাবিক যাই হোক না কেন, যদি কোনো কারণে বিদ্রোহ বা বিদ্রোহাত্মক আচরণ করে তাহলে সামরিক আদালতে তার বিচার হবে এবং আদালতে দোষী সাব্যস্ত হলে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। অন্য কোনো শাস্তির ব্যবস্থা নেই? আমি প্রশ্ন করলাম। না, হয় বেকসুর খালাস অথবা দোষী প্রমাণিত হওয়া এবং মৃত্যুদণ্ড ভোগ করা। কিন্তু স্যার ধরুন এমন অবস্থা হলো একটা জাহাজে বিদ্রোহ হয়েছে, কিন্তু নাবিকদের একাংশ তাতে জড়িত তো নয়, বরং সে সম্পর্কে জানতেও না কিছু, তাদের কি হবে?
ওরা যদি বিদ্রোহীদের সাথে জাহাজেই থেকে যায়, আইন ওদের বিদ্রোহীদের সমান অপরাধী বলে গণ্য করবে। আমাদের সামরিক আইন এ ব্যাপারে সত্যি খুব কড়া, নিরপেক্ষতার কোনো অবকাশ এখানে নেই। কোলম্যান বলল, কিন্তু স্যার, আমরা যারা ক্যাপ্টেন ব্লায়ের সঙ্গে লঞ্চে নেমে যেতে চেয়েছিলাম, কিন্তু লঞ্চে জায়গা হয়নি বলে বা বিদ্রোহীরা আটকে রেখেছিল বলে যেতে পারিনি, তাদের কি হবে? এরকম পরিস্থিতি অবশ্যই বিশেষ বিবেচনার দাবি রাখে। যদি সত্যি তোমরা তেমন কোনো কারণে বিদ্রোহীদের সাথে গিয়ে থাকো আর আদালতের সামনে তা প্রমাণ করতে পারো, তাহলে তো আমি খালাস না পাওয়ার কোনো কারণ দেখি না। আমি একটা প্রশ্ন করব স্যার, অ্যালিসন জিজ্ঞেস করল। হ্যাঁ, নিশ্চয়ই। আমি স্যার বিদ্রোহীদের একজন, যদিও যারা মূল উদ্যোক্তা তাদের সঙ্গে ছিলাম না। অন্য সবার মতো আমিও ক্যাপ্টেন ব্লাইকে পছন্দ করতাম না, তাই বিদ্রোহীরা ওদের দলে যোগ দিতে বলার সঙ্গে সঙ্গে আমি যোগ দিয়েছি। পরিণাম নিয়ে ভাবিনি। আসলে পরিণাম সম্পর্কে কোনো ধারণাই ছিল না আমার কোনো আশা আছে? গম্ভীর মুখে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলেন মিস্টার গ্রাহাম, তারপর বললেন, এই সম্পর্কে কোনো মতামত দেয়া এই মুহূর্তে উচিত হবে না। প্রশ্নটা মীমাংসার ভার আদালতের উপর ছেড়ে দেওয়াই ভালো। এরপর আমার সাথে বিস্তারিত আলাপ করলেন মিস্টার গ্রাহাম। ডক্টর হ্যামিল্টন আর স্যার জোসেফ ব্যাংকসকে যে কাহিনী শুনিয়েছি আরেকবার তা শোনালাম। খুঁটিনাটি কিছু প্রশ্ন করলেন মিস্টার গ্রাহাম, তারপর বিদায় নিলেন। যাওয়ার আগে বলে গেলেন যেন না ঘাবড়াই, আমাকে বাঁচানোর জন্য সাধ্যমতো চেষ্টা করবেন। তারপর জুলাই চলে গেছে আগস্ট। আমাদের অপেক্ষার পালা শেষ হয়নি। সেপ্টেম্বরের 12 তারিখ সকালে হেক্টর থেকে HMS ডিউকে নিয়ে যাওয়া হলো আমাদেরকে। সামরিক আদালত বসবে এই ডিউকের বড় কেবিনে। বিশাল জাহাজ ডিউক, এর বড় কেবিনটাও তেমনি বিশাল। লম্বায় জাহাজের এ মাথা ও মাথা, চওড়ায় এপাশ থেকে ওপাশ। আমরা যখন পৌঁছলাম তখন মানসিক গিজগিজ করছে ডিউকের ডেক, কোয়ার্টার ডেক। বেশিরভাগই এই মুহূর্তে বন্দরে নোঙর করে থাকা যুদ্ধ জাহাজের অফিসার। পুরো দস্তুর ধরাচূড়া পড়ে আছে সবাই। বেসামরিক লোকজন আছে কিছু, তাদের ভেতর দেখলাম স্যার জোসেফ ব্যাংকসকে। ডক্টর হ্যামিল্টনের সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল উত্তম মাস অন্তরীপে। এতদিন পর আজ আবার তাকে দেখলাম। প্যান্ডোরার অন্যান্য অফিসারদের সঙ্গে দাঁড়িয়ে আছেন একধারে। এডওয়ার্ডসকেও দেখলাম, শীতল নিরাসক্ত দৃষ্টিতে দেখছে আমাদের। ডেকের অন্য পাশে জড়ো হয়েছে বাউন্টির অফিসার নাবিকেরা, যারা ক্যাপ্টেন ব্লায়ের সঙ্গে ফিরে এসেছিল দেশে। মাস্টার মিস্টার ফ্রায়ার, স্যারেং কোল, চতুর মিস্ট্রি পার্সেল, গোলন্দাজ পেকোভার, গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে সব কজন। শেষবার যখন দেখেছিলাম তখনকার চেহারাটা ভেসে উঠল মনের পর্দায়। আমরা কেউ কেউ ভেবেছিলাম আমাদের আবার দেখা হবে, তাও এমনি করে। বিশাল কেবিনটার দরজা খুলে যেতেই সব গুঞ্জন স্তব্ধ হয়ে গেল। দর্শকরা ঢুকে একে একে বসে পড়ল তাদের জন্য নির্দিষ্ট আসনে। তারপর রক্ষীদের পেছন পেছন ঢুকলাম আমরা আসামিরা। রক্ষীদের ইশারায় দাঁড়িয়ে গেলাম দরজার পাশে দেয়াল বরাবর। প্রথম দিনটা দাঁড়িয়েই কাটাতে হলো আমাদের। পরে অবশ্য শুনানি আর জেরার দৈর্ঘ্য বিবেচনা করে একটা বেঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। ঠিক 9টার সময় আবার দরজা খুলে গেল। বিচারক মণ্ডলীর আগমন সংবাদ ঘোষণা করল মাস্টার অ্যাট আর্মস। উঠে দাঁড়ালো দর্শকরা। বিচারক মণ্ডলী আসন গ্রহণ করার পর আবার তারা বসল। বিচারক মণ্ডলীর সভাপতির দায়িত্ব পালন করছেন পোর্টসমাউথ বন্দরে মোতায়েন রাজকীয় নৌবহরের সর্বাধিনায়ক ভাইস অ্যাডমিরাল অব দ্য ব্লু মাননীয় লর্ড হুড। সদস্য হিসেবে আছেন ক্যাপ্টেন স্যার অ্যান্ড্রু স্ন্যাপ হ্যামন্ড, ক্যাপ্টেন জন কলপয়েস, ক্যাপ্টেন স্যার জর্জ মন্টাগু, ক্যাপ্টেন স্যার রজার্স কার্টিস, ক্যাপ্টেন জন ব্যাজেল, ক্যাপ্টেন স্যার অ্যান্ড্রু স্ন্যাপ ডগলাস, ক্যাপ্টেন জন থমাস ডাকওয়ার্থ, ক্যাপ্টেন জন নিকলসন ইংগলফিল্ড, ক্যাপ্টেন জন নাইট, ক্যাপ্টেন আলবোমার লিবার্টি ও ক্যাপ্টেন রিচার্ড গুডউইন কিটস। এতগুলো দোদে লোককে একসঙ্গে দেখে রীতিমতো ভড়কে যাওয়ার অবস্থা আমার। ডক্টর হ্যামিল্টনের কথা মনে পড়ে গেল। আমার বিশ্বাস অবিশ্বাসে কিচ্ছু আসবে যাবে না। বিশ্বাস করাতে হবে বিচারককে, আর বিচারক প্রমাণ ছাড়া কিছুই বিশ্বাস করেন না। শুরু হলো আদালতের কাজ। একে একে আমাদের নাম ডেকে আমাদের বিরুদ্ধায়ন অভিযোগের বিস্তারিত বিবরণ পড়ে শোনানো হলো। তারপর পড়া হলো ব্লায়ের লিখিত জবানবন্দি, যেটা তিনি দিয়েছিলেন দেশে ফেরার পরপরই। আমার সঙ্গে ক্রিশ্চিয়ানের সন্দেহজনক আলাপের কথা বর্ণনা করেছেন জবানবন্দির একেবারে শেষ অনুচ্ছেদে। ব্লায়ের জবানবন্দি পড়া শেষ হতেই আমি অনুভব করলাম দর্শকদের এবং বিচারকদের বেশিরভাগের চোখ স্থির হয়েছে আমার উপর। কারণ বুঝতে অসুবিধা হল না। বিদ্রোহের হোতা ক্রিশ্চিয়ানের ডান হাত মনে করছে সবাই আমাকে। একটা ব্যাপার আমাকে ভীষণ অবাক করল। কোলম্যান, নরম্যান আর ম্যাকিন্টশ সম্পর্কে একটা শব্দ উচ্চারণ করেননি ব্লাই তার জবানবন্দিতে।
অথচ আমার বা আর সবার মতো ব্লায়ও জানতেন এই তিনজন তার সাথে যেতে চেয়েছিল লঞ্চে। বিদ্রোহীদের বাধার কারণে পারেনি। ওরা নির্দোষ। অন্তত ওরা তার সাথে আসতে চেয়েছিল এই কথাটা উল্লেখ করতে পারতেন তিনি। কেন যে এই নিরাপরাধ লোকগুলোর ব্যাপারে ব্লাই মাথা ঘামাননি, আজ পর্যন্ত আমি তার কারণ খুঁজে পাইনি। যা হোক, এরপর ডাকা হলো বাউন্টির মাস্টার জন ফ্রায়ারকে। বিদ্রোহের দিন সকালে যেমন দেখেছিলাম এখনো তেমনই আছেন ফ্রায়ার, একটু বদলায়নি। আদালতের নির্দেশে বাউন্টিতে বিদ্রোহ এবং পরের ঘটনাবলী সম্পর্কে জবানবন্দি দিল সে। আমার উদ্দেশ্য সম্পর্কে সম্ভবত তার কিছু জানা ছিল না বলেই কিছু না বললেও কোলম্যান, নরম্যান আর ম্যাকিন্টশ যে ব্লায়ের সঙ্গে আসতে চেয়েছিল সেটা বলতে ভুলল না। জবানবন্দি শেষে আদালত জেরা করল ফ্রায়ারকে। জেরার এক পর্যায়ে থেকে প্রশ্ন করা হলো, লঞ্চটা জলে নামাতে কতজন লোকের দরকার হতো? জনা 10। বিদ্রোহের দিন ওটা নামানোর সময় আসামিদের কেউ হাত লাগিয়েছিল? হ্যাঁ, মিস্টার বিয়াম, মিস্টার মরিসন, মিস্টার কোলম্যান, নরম্যান, ম্যাকিন্টশ সবাই হাত লাগিয়েছিল। তুমি কি মনে করো ওরা বিদ্রোহীদের সাহায্য করার জন্য কাজ করেছিল না ক্যাপ্টেন ব্লাইকে সাহায্য করার জন্য? আমার মনে হয় ওরা ক্যাপ্টেন ব্লাইকে সাহায্য করার জন্যই কাজ করেছিল। প্রাণ বাঁচানোর একটা সুযোগ দিতে চেয়েছিল তাকে। আমি জড়িত এমন কোনো বিষয়ে আর কোনো প্রশ্ন করল না ফ্রায়ারকে। জেরা শেষ হওয়ার পর আসামিদের সুযোগ দেওয়া হলো সাক্ষীকে প্রশ্ন করার। আমি 3টে প্রশ্ন করলাম। আপনি যখন প্রথমবার ডেকে আসেন এবং ক্রিশ্চিয়ানের সঙ্গে আমাকে আলাপ করতে দেখেন, তখন কি বিষয়ে আমরা আলাপ করছিলাম আপনি শুনেছিলেন? ফ্রায়ারের জবাব, না মিস্টার বিয়াম, সেই সময়। বাধা দিয়ে লর্ড হুড বললেন, আদালতকে সম্বোধন করে সব প্রশ্নের জবাব দেবে। জি বলে সভাপতির দিকে ফিরল ফ্রায়ার। না, কিছু শুনেছিলাম বলে আমার মনে পড়ছে না মাননীয় আদালত। আমার দ্বিতীয় প্রশ্ন, আমি ক্রিশ্চিয়ানের দলে। আপনার মনে এমন বিশ্বাস জন্মানোর কোনো কারণ ঘটেছিল? না, সোজাসাপটা জবাব ফ্রায়ারের। আমার শেষ প্রশ্ন, আপনাকে যদি জাহাজে থাকতে দেয়া হতো এবং কখনো জাহাজ পুনর্দখলের পরিকল্পনা করতেন, আমাকে কি দলে নেয়ার কথা ভাবতেন? অবশ্যই ভাবতাম। আমার পরিকল্পনার কথা প্রথম যাদের কাছে প্রকাশ করতাম মিস্টার বিয়াম হতো তাদের অন্যতম। এখানে এসে আদালত আবার প্রশ্ন করল, তুমি বলছো মিস্টার বিয়াম ক্রিশ্চিয়ানের দলে তোমার মনে এমন বিশ্বাস জন্মানোর কোনো কারণ ঘটেনি, কিন্তু তুমি যখন ডেকে এসে দেখলে ওর সাথে ক্রিশ্চিয়ান আলাপ করছে, তোমার মনে সন্দেহ জাগেনি? না, কারণ সে সময় তার দলের নয় এমন অনেক লোকের সাথেই তাকে কথা বলতে দেখেছি। বিদ্রোহের আগের রাতে তুমি যখন ডেকে চৌকিতে ছিলে, ক্রিশ্চিয়ান আর আসামি বিয়ামকে একসাথে দেখোনি? আমার যতদূর মনে পড়ে না। আমার চৌকিতেই দায়িত্ব পালন করছিল মিস্টার বিয়াম। আমি যতক্ষণ ডেকেছিলাম সেও ছিল, কিন্তু ওই সময়ের ভেতর ক্রিশ্চিয়ানকে একবারও ডেকে আসতে দেখিনি। মিস্টার বিয়ামের সঙ্গে সে সময় তুমি কথা বলেছিলে? হ্যাঁ, বেশ কয়েকবার। ওকে কি চিন্তিত বা অস্থির লাগছিল? একদম না। ফ্রায়ারের প্রতি কৃতজ্ঞ বোধ করলাম আমি। কোনো সন্দেহ নেই, আদালতে সবাই বুঝতে পেরেছে ও আমাকে নিরপরাধ মনে করে। মরিসন এবং অন্য আসামিরা প্রশ্ন করল মাস্টারকে। তারপর জবানবন্দি দিতে ডাকা হলো সারেং মিস্টার কোলকে। ওর জবানবন্দি থেকে জানতে পারলাম বিদ্রোহের দিন ভোরে ও আমাকে আর স্টুয়ার্টকে চার্চিলের পাহারায় বাড়তে কাপড় পরতে দেখেছিল। জবানবন্দির পর আদালত এবং আসামিরা জেরা করল কোলকে। অবশেষে সেদিনের মতো আদালত মুলতবি ঘোষণা করলেন সভাপতি। আবার আমাদের নিয়ে যাওয়া হলো হেক্টরের গানরুমে। মিস্টার গ্রাহাম এলেন। আধ ঘন্টারও বেশি সময় ধরে আলাপ করলেন আমার সাথে। আজকের জবানবন্দি ও সাক্ষ্যসমূহের বিচার বিশ্লেষণ করে আমাকে বুঝিয়ে দিলেন পরের সাক্ষীদের কি কি প্রশ্ন করতে হবে। সবশেষে আমাকে হতাশ হতে বারণ করে বিদায় চাইলেন তিনি। আমি বললাম, আরেকটা প্রশ্ন করতে চাই স্যার। নিশ্চয়ই, একটা কেন, যত খুশি করো। স্যার, মন থেকে আপনি কি মনে করেন আমি দোষী না নির্দোষ? কোন রকম দ্বিধা ছাড়াই জবাব দিতে পারি আমি তোমাকে নির্দোষ মনে করি। পরদিন সকাল 9টায় আবার শুরু হলো শুনানি। বাউন্টির গোলন্দাজ পেকোভারকে ডাকা হলো প্রথমে। আগে জবানবন্দি দিল সে। তারপর শুরু হলো জেরা। আমার ব্যাপারে মাত্র 2টো প্রশ্ন করা হলো তাকে। বিদ্রোহের সকালে আমাকে দেখেছিল কিনা আর আমি সে সময় কি করছিলাম। ঠিক ঠিক জবাব দিল পেকোভার। আদালতের জেরা শেষে
আসামিদের সুযোগ দেওয়া হলো প্রশ্ন করার। মরিসন প্রথমে করল, ও যে বিদ্রোহীদের সঙ্গে ছিল না এবং লঞ্চে খাবার দাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তা বেশ ভালোভাবেই বের করে আনলো পেকোভারের মুখ থেকে। দুর্ভাগ্যক্রমে আমার প্রশ্নগুলো বিশেষ কাজে লাগলো না। আমার প্রশ্নের জবাবে পেকোভার জানালো বিদ্রোহের আগের রাতে আমাকে আর ক্রিশ্চিয়ানকে ডেকের উপর দেখেছে, কিন্তু আমাদের আলাপ সে শোনেনি। পরদিন বিদ্রোহের সময় মিস্টার নেলসনের সঙ্গে আমার যে কথাবার্তা হয়েছিল তাও সে শোনেনি। এরপর ডাকা হলো সুতোর মিস্ত্রি পার্সেলকে। জবানবন্দি শেষে আদালত তাকে প্রশ্ন করল, জবানবন্দির এক পর্যায়ে তুমি বলেছ মিস্টার বিয়ামকে তুমি বলেছিলে যেন কাটারের বদলে লঞ্চটা দেওয়ার অনুরোধ করে ক্রিশ্চিয়ানকে। কেন কেন বিয়ামকে বলেছিলে? ওকে বিদ্রোহীদের একজন ভেবেছিলে তাই? না, আমি ওকে ক্রিশ্চিয়ানের বন্ধু বলে জানতাম। তাছাড়া ক্রিশ্চিয়ান আমাকে অপছন্দ করত, তাই আমার কথা শুনবে না মনে করে আমি বিয়ামকে বলেছিলাম অনুরোধ করতে। তোমার কি মনে হয় বিয়ামের অনুরোধই ক্রিশ্চিয়ান কাটারের বদলে লঞ্চ নামানোর নির্দেশ দিয়েছিল? হ্যাঁ, সেদিন যদি লঞ্চটা না দেয়া হতো আমরা কেউই বোধহয় ইংল্যান্ডে মুখ দেখতে পেতাম না। বিয়াম ছাড়া আর কারো নাম বলতে পারো যার সাথে ক্রিশ্চিয়ানের বন্ধুত্ব ছিল? হ্যাঁ, মিসেস স্টুয়ার্ট। আর কারো নাম এই মুহূর্তে মনে আসছে না। তোমার কি মনে হয় এত ঘনিষ্ঠ বন্ধু বিয়ামের কাছে বিদ্রোহের পরিকল্পনার কথা গোপন রেখেছিল ক্রিশ্চিয়ান? এটা সম্ভব? একটু যেন ফা পড়ে পড়ল পার্সেল। কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বলল, সম্ভব। ক্রিশ্চিয়ানকে যতদূর জানি বন্ধুকে বিপদে ফেলার লোক ও নয়। ও নিশ্চয়ই জানত যে কোনো পরিস্থিতিতে মিস্টার বিয়াম ক্যাপ্টেনের অনুগতই থাকবে। লঞ্চটাকে যখন জাহাজের পেছন দিকে টেনে নিয়ে যাওয়া হয় তখন বিয়াম কোথায় ছিল? আমি জানি না। আমি এর মাত্র কয়েক মিনিট আগে আমি ওকে ডেকে দেখেছিলাম। তখন আমাকে বলেছিল ক্যাপ্টেন ব্লায়ের সঙ্গে যাবে। আমার মনে হয় সেই সময় কাপড় চোপড় আনার জন্য নিচে মিডশিপম্যানদের বাড়তে গিয়েছিল। ওই সময় তুমি মরিসনকে দেখেছিলে? না। তোমার কি মনে হয় লঞ্চে যেতে হবে এই ভয়ে ওরা নিচে পালিয়েছিল? না, আমার তা মনে হয় না। নিশ্চয়ই ওদের বাধা দেওয়া হয়েছিল উপরে আসতে, আর সেজন্য সময় মতো এসে লঞ্চে উঠতে পারেনি দুজনের একজনও। এরপর আসামিদের প্রশ্নের পালা। শেষজন যখন লঞ্চে উঠে তখন লঞ্চটা কতখানি পানির উপরে ছিল? আমি জিজ্ঞেস করলাম। খুব বেশি হলে 7.5 ইঞ্চি। আপনার কি মনে হয় সবার জীবন বিপন্ন না করে আর কারো পক্ষে ওতে ওঠা সম্ভব ছিল? না, আর একজনকেও নেয়ার ক্ষমতা ছিল না লঞ্চটার। ক্যাপ্টেন ব্লাই নিজে মিনতি করে বলেছিলেন আর কাউকে যেন না পাঠায় ক্রিশ্চিয়ান। এরপর সেদিনকার মতো মুলতবি হয়ে গেল আদালত। পরদিন 14 সেপ্টেম্বর শুক্রবার আবার শুরু হলো শুনানি। প্রথমেই জবানবন্দি দিল টমাস হেওয়ার্ড। ওর কাছ থেকে আমার উপকারে আসতে পারে এমন কোনো তথ্য বেরুল না। হেওয়ার্ডের পর ডাকা হলো হ্যালেটকে। ওর কাছ থেকে আমার সম্পর্কে একটা তথ্যই আদালত জানতে পারল, বিদ্রোহের সময় আমার হাতে কোনো অস্ত্র ছিল না। আমার লঞ্চে ওঠার ইচ্ছা বা এ ব্যাপারে আমি কাউকে বা কেউ আমাকে কিছু বলেছিল কিনা সেই সম্পর্কেও কিছু বলতে পারল না। তবে একটা মিথ্যা কথা বলে ও আমার প্রায় 12টা বাজিয়ে দিল। বিদ্রোহের সময় আমার সঙ্গে নাকি কথা বলার চেষ্টা করেছিলেন ক্যাপ্টেন ব্লাই। আমি তার কথা না শুনে তাচ্ছিল্যের হাসি হেসে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে গিয়েছিলাম। এই মিথ্যা কথাটা হ্যালেট কেন যে বলল আজও আমি ভেবে পাই না। তারপর সেদিনকার মতো মুলতবি হয়ে গেল আদালত। পরদিন থেকে শুরু হবে আসামিদের আত্মপক্ষ সমর্থন। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছেন বাউন্টিতে বিদ্রোহ, আজ 7ম এপিসোড। আমাদের সর্বশেষ এপিসোড আসবে আগামীকাল। আপনারা যারা গল্পকথন বাই কল্লোল এই চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চান তারা patreon.com/কল্লোল patreon.com/কল্লোল এই লিঙ্কে গিয়ে আপনারা ফিনান্সিয়ালি স্পন্সর করতে পারেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন। গল্প ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর একটা অনুরোধ থাকবে, আপনারা গল্প ডাউনলোড না করে ইউটিউবে স্ট্রিম করে শুনবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আশেপাশের মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, তাদেরকে ভালো রাখবেন। টাটা।